হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব যে পাকিস্তান এবং ইরানের মধ্যে যে ইস্যু চলছে এবং সেই ইস্যুর মেন রিজন কী রয়েছে এবং পাকিস্তান ইরানের মধ্যে অ্যাকচুয়াল প্রবলেমটা কী আর কেনই বা ইরান সাডেনলি পাকিস্তানে অ্যাটাক করলো। এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কাছে এই পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো না, ভিডিওটা দেখার আগে আমাদেরকে প্রথমে ম্যাপটাকে বুঝতে হবে। না, এই ম্যাপটাতে তুমি যদি দেখো ভালো করে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করতে পারবে যে পাকিস্তান এবং ইরান দুজনে কিন্তু একটা বর্ডার শেয়ার করছে এবং পাকিস্তানের কাছে একটা এরিয়া রয়েছে, যে এরিয়াটা বালুচিস্তান নামে আমরা জানি। এই বালুচিস্তান কিন্তু মেন রিজন কিন্তু ইরানের সঙ্গে পাকিস্তানের লড়াই হওয়ার। বেশিরভাগ পাকিস্তানের যদি তুমি দেখো, পপুলেশন কিন্তু বালুচিস্তানে খুব একটা বেশি নেই, বেশিরভাগ পপুলেশন কিন্তু এই এরিয়াটাতে রয়েছে, ইসলামাবাদের এই এরিয়াটাতে রয়েছে। তবে এই বালুচিস্তানে কিছু গ্রুপ থাকে, যে গ্রুপগুলো বেসিক্যালি কিন্তু ইরানের কিন্তু মেন প্রবলেম হয়ে দাঁড়ায়। তো যার জন্য মাঝে মাঝে ইরান কি করে, এই বালুচিস্তানের এই এরিয়াটাতে কিন্তু অ্যাটাক বলো বা যা কিছু বলো, সেই প্রবলেমটাকে কিন্তু রিজলভ করার চেষ্টা করে। তো বেসিক্যালি এই বালুচিস্তানে একটা গ্রুপ আছে, যেই গ্রুপটার নাম হচ্ছে জয়শে আল আদল। এই জয়শে আল আদল বলে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেটা বালুচিস্তানেই রয়েছে। এটা একটা টেরর গ্রুপ। ইউএস রিসেন্টলি এই গ্রুপকে কিন্তু টেররিস্ট লিস্টের আন্ডারে নিয়ে এসছে, যারা নিজেদেরকে দ্য আর্মি অফ জাস্টিস বলে দাবি করে। বেসিক্যালি এই গ্রুপটা আগে কিন্তু নাম ছিল জুনেদুল্লাহ গ্রুপ, যেটা পরবর্তীকালে নাম চেঞ্জ করে জয়শে আল আদল বলে ডিক্লেয়ার করা হয়েছে। এই গ্রুপের সঙ্গেই কিন্তু ইরানের কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ইস্যু। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, পাকিস্তানের সঙ্গে কিন্তু ইরান কিন্তু সেইভাবে কিন্তু যে ডিপ্লোম্যাটিক রিলেশন বলো বা ফরেন রিলেশন বলো, এইসবের দিক দিয়ে কিন্তু কোনো প্রবলেম বা সমস্যার কিন্তু কোথাও কিন্তু তৈরি হয়নি। বাট প্রবলেমটা এই বালুচিস্তান এরিয়াতে জয়শে আল আদল গ্রুপের সঙ্গেই। অনেকবার ইরান কিন্তু পাকিস্তানকে এটা নিয়ে ওয়ার্নিংও দিয়েছে যে জয়শে আল আদল বলে যে টেররিস্ট গ্রুপ রয়েছে, সেই গ্রুপ কিন্তু অলরেডি কিন্তু অনেকবার ইরানে গিয়ে কিন্তু ইনসার্জেন্সি ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো এটা নিয়ে পাকিস্তানের কাছে অনেকবার কিন্তু কমপ্লেনও এসছে। মেন প্রবলেম কিসের জন্য? তো বেসিক্যালি তুমি যদি পপুলেশনটা দেখো, ইরান কিন্তু, তুমি যদি এখানে খেয়াল করো, ইরান কিন্তু তুমি দেখতে পাবে বেশিরভাগ পপুলেশন কিন্তু হচ্ছে শিয়া পপুলেশনে রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্নি পপুলেশনের পার্সেন্টেজ সৌদি আরবিয়াতে সব থেকে বেশি রয়েছে। মিডল ইস্টে শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্যে একটা কিন্তু ইস্যু কন্টিনিউয়াসলি চলতে থাকে। ইরান কিন্তু জেনে রাখো শিয়া মুসলিম প্রভিন্স কান্ট্রি, অর্থাৎ এখানে শিয়া পপুলেশন কিন্তু পরিমাণটা কিন্তু বেশি আছে। অন্যদিকে আমরা যদি সৌদি আরবকে দেখি, ওখানে কিন্তু সুন্নি পপুলেশনের পরিমাণ কিন্তু বেশি রয়েছে। এবার যদি আমরা পাকিস্তানের দিকে খেয়াল করি, তো পাকিস্তানের যে এই বালুচিস্তান যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুন্নি পপুলেশন রয়েছে। তো এই এরিয়াতে সুন্নি পপুলেশন রয়েছে, আর ইরানের যে এই এরিয়াটা দেখতে পাচ্ছ, যেটাকে সিস্টার অফ বালুচিস্তানও বলা হয়, এই এরিয়াটাতে কিন্তু শিয়া পপুলেশন কিন্তু পরিমাণ কিন্তু বেশি। তো এই শিয়া এবং সুন্নির মধ্যে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু কনফ্লিক্ট কিন্তু চলতে থাকে। সো আমরা যদি খেয়াল করি, তাহলে তুমি দেখতে পাবে যে ইরানিয়ান বালুচিস্তান যেটা রয়েছে, যেটাকে আমরা সিস্টার অফ বালুচিস্তানও বলছি, আর পাকিস্তান বালুচিস্তান রয়েছে, এই পাকিস্তান বালুচিস্তান এবং ইরানিয়ান বালুচিস্তানের মধ্যেই কিন্তু এখানেই কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয় এবং শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে কিন্তু ইস্যু ক্রিয়েট হয় বা সমস্যা ক্রিয়েট হয়, এবং যেটা নিয়ে দুটো কান্ট্রির মধ্যে কিন্তু অলওয়েজ কিন্তু একটা টাসেল লেগে থাকে, একটা বর্ডার ইস্যু কিন্তু লেগে থাকে। পাকিস্তানে যে বালুচিস্তান যেটা রয়েছে, যে গ্রুপটা রয়েছে, যেটার নাম আমরা তোমাদেরকে এক্ষুনি বললাম জয়শে আল আদল, এটা বেসিক্যালি কিন্তু ইউএস কিছুদিন আগে এই জয়শে আল আদল গ্রুপকে কিন্তু জেনে রাখো, যেটা আগে জুনেদুল্লাহ গ্রুপ ছিল, সেটা কিন্তু টেররিস্ট হিসেবে ডিক্লেয়ার করেছে। যার লিডার ছিল সালাউদ্দিন ফারুকি, আমির নারুই এবং হাসেম নকরি। এরা তিনজনে কিন্তু লিডার ছিল এবং 2012 সালে এটা তৈরি হয়। এটা বেসিক্যালি কিন্তু ইন্ডিপেন্ডেন্স অফ সিস্তান অফ বালুচিস্তান প্রভিন্স বলে যে জায়গাটা, সেখানে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করে। এরা নিজেদেরকে আলাদা করে একটা অর্গানাইজেশন ডেভেলপ করার চেষ্টা করেছে এবং অ্যান্টি ইরানিয়ান স্টেটমেন্ট অলওয়েজ কিন্তু দিতে থাকে এবং ইরানের এগেনস্টে কিন্তু অলওয়েজ কিন্তু একটা বলো যা কিছু বলো না কেন স্টেপ কিন্তু নিতে থাকে। জেনে রাখো, এখানে কিন্তু এরা কিন্তু অনেকগুলো টেরর অ্যাটাক কিন্তু অলরেডি করেছে। 2019-এ তোমরা জানো খাস জায়দান সুইসাইড কনফ্লিক্ট হয়েছিল, যেটা বম্বিং হয়েছিল ইরানে। প্রচুর মানুষ মারা গিয়েছিল, প্রায় 500-র ওপরে ইরানিয়ান পিপল কিন্তু মারা যায়। অর্থাৎ এরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইরানের ওপরে কিন্তু একটা অ্যাটাক কিন্তু করতেই থাকে, ঠিক আছে। এবং শুধুমাত্র এইটুকু নয়, এবং জেনে রাখো রিসেন্টলি এরা কিন্তু ইরানিয়ান সিকিউরিটি পার্সোনাল, যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে থাকে, ইরানিয়ান সিকিউরিটি পার্সোনাল যারা রয়েছে, তাদেরকে কিন্তু কিডন্যাপ করে কিন্তু পাকিস্তানে নিয়ে এসেছিল
এবং পাকিস্তানে কিডন্যাপ করে রেখে দিয়েছিল। প্রায় 10 জন ইরানিয়ান সিকিউরিটিকে রিসেন্টলি কিন্তু কিডন্যাপও করেছিল। এবং শুধুমাত্র এটা নয়, একজন সিকিউরিটি ফোর্সকে কিন্তু মনে রেখে দাও এরা কিন্তু এক্সিকিউটও করেছিল, যেটা নিয়ে সেক্রেটারি জেনারেল সেই সময়কার আমরা যদি দেখি 2014 সালে এই ঘটনা, যেখানে একজন ইরানিয়ান বর্ডার গার্ড রয়েছে তাকে ধরে নিয়ে আসা হয় এবং পাকিস্তানে তাকে এক্সিকিউট করা হয়। এবং সেটা নিয়ে বান কি মুন, তোমরা জানো ইউএন সেক্রেটারি জেনারেল সেই সময় ছিল বান কি মুন, তিনি কিন্তু কন্ডেমও করেছিলেন। এবং ইরান যেটা দাবি করতে থাকে যে এই পাকিস্তান কিন্তু শুধুমাত্র নিজেদের টাকাতে এটা করছে তা কিন্তু নয়, বা পাকিস্তান গভর্নমেন্ট এটাতে সাপোর্ট করছে তা কিন্তু নয়, এই পাকিস্তান গভর্নমেন্টকে সাপোর্ট করছে কিন্তু সৌদি আরব। কারণ তোমরা জানো যে পাকিস্তান কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফান্ডিং পায় সৌদি আরব থেকে। এবং রিসেন্টলি তোমরা দেখতেই পাচ্ছ 2023 জুলাই মাসের রিপোর্ট আমি দেখাচ্ছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে পাকিস্তান প্রায় $2 বিলিয়ন কিন্তু সৌদি ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু পেয়েছে, যেটা ফিনান্স মিনিস্টার, পাকিস্তানের যে ফিনান্স মিনিস্টার সেটা কিন্তু প্রেস বিবৃতি দিয়ে জারি করেছে। এবং সৌদি আরব, তোমরা জানো যে সৌদি আরবের সঙ্গে ইরানের কিন্তু একটা ইস্যু ক্রিয়েট হয়ে রয়েছে অলওয়েজ। তোমরা জানো দুটো কান্ট্রির মধ্যে রেষারেষি লেগেই থাকে, যেখানে সৌদি আরব কিন্তু সুন্নি মুসলমান পরিমাণটা কিন্তু বেশি, আর অন্যদিকে ইরান যদি দেখি শিয়া মুসলিম প্রভিন্সের যে পপুলেশন সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সো এই শিয়া সুন্নি দ্বন্দ্ব কিন্তু মিডল ইস্টে কন্টিনিউয়াস চলতে থাকে, এবং সেটা দুটো কান্ট্রি এই শিয়া সুন্নি যে মুসলিম যে দ্বন্দ্ব সেটাকে বেসিক্যালি যদি দেখি যে এটাকে এগিয়ে রেখেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে ইরান, এই দুজনের মধ্যে কিন্তু কখনোই পড়ে না। নাও আমরা যদি দেখি এবার এর মধ্যখানে মিডিল ক্যাটাগরিতে এদের মধ্যে মধ্যস্থতা ক্রিয়েট করার চেষ্টা করে কে? মধ্যস্থতা ক্রিয়েট করার চেষ্টা করে কিন্তু চায়না। এবং চায়না জানো রিসেন্টলি সৌদি এবং ইরানের মধ্যে একটা ডিলও সাইন করিয়েছে, যাতে এরা নিজেদের মধ্যে যুদ্ধে না জড়ায়। কারণ তোমরা জানো চায়না অনেক বড় একটা ইনিশিয়েটিভ মিডল ইস্টে অলরেডি কিন্তু চালু করে রেখেছে, OBOR ইনিশিয়েটিভের মাধ্যমে, এবং চাইনিজ প্রচুর পরিমাণে এক্সপোর্ট কিন্তু মিডল ইস্টে যায়। তো এরা যদি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এদের এক্সপোর্ট যে সিস্টেম সেটা কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন হতে পারে। সো যার জন্য চায়না কিন্তু বারবার চেষ্টা করে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা রিলেশন যাতে ভালোভাবে ডেভেলপ হয়, ভালোভাবে যাতে থাকে। এবং রিসেন্টলি এটা নিয়ে কিন্তু এরা একটা পিস ডিলও কিন্তু সাইন করেছে। এবার এখানে সবথেকে বড় রিজন যেটা, সেটা হচ্ছে এই যে আমরা যদি দেখি এই যে পুরো কনফ্লিক্ট ইরান এবং পাকিস্তানের মধ্যে শুধু নয়, এটা পুরো মিডল ইস্টে কিন্তু ছড়িয়ে যেতে পারে। কারণ তোমরা জানো রিসেন্টলি ইরানে কিন্তু একটা বম্বিং হয়েছিল, তোমরা জানো, যেখানে ইরান সুইসাইড অ্যাটাক বলে যে বম্বিংটা হয়েছিল, যেখানে ISIS প্রায় এই বম্বিংটা করেছিল, এবং তারা নিজেরা দাবিও করেছিল যে তারা ইরানে কিন্তু এই বম্বিংটা করেছে, প্রায় 84 জনের বেশি মানুষকে কিন্তু মেরে দিয়েছিল। তো সেখানে ইরাকের সঙ্গেও এদের ইস্যু চলতে থাকে, সিরিয়ার সঙ্গে অলওয়েজ ইস্যু চলতে থাকে, এবং রিসেন্টলি এতে অ্যাড হয়েছে ইসরায়েল এবং হামাস। তোমরা জানো ইসরায়েল এবং হামাস ইস্যু কিন্তু অলরেডি মিডল ইস্টে কন্টিনিউ আছে, যেখানে গাজা পট্টিতে অলরেডি কিন্তু ইসরায়েল বিভিন্ন ধরনের কিন্তু স্ট্রাইক করছে। তো সেখানে নতুন করে মিডল ইস্টে আবার নতুন করে একটা অ্যাড হলো পাকিস্তান এবং ইরানের ক্রাইসিস। তো ইসরায়েল হামাসে প্রত্যেক দিন যদি একটা হিসেব আসছিল, যেখানে প্রায় 60+ গাজা ফাইটার্স ডেইলি বেসিসে কিন্তু মারা যাচ্ছে। ইসরায়েল ফোর্সেস কন্টিনিউয়াসলি দাবি করছে যে তারা কন্টিনিউয়াস অ্যাটাক করছে গাজা পট্টিতে। তো অবভিয়াসলি মিডল ইস্ট কিন্তু অনেকটা বেশি ট্রিম্বল ডাউন অবস্থায় রয়েছে, যে কোনো সময় বড় ধরনের ওয়ার কিন্তু সৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবার যদি তুমি ভালো করে মিডল ইস্টের ম্যাপটা দেখো, তাহলে তুমি দেখতে পাবে এইটা হচ্ছে সৌদি আরব, দেখতেই পাচ্ছ, আর এইখানে হচ্ছে ইরান, ঠিক আছে, আর এইটা হচ্ছে পাকিস্তান, আর এইটা হচ্ছে আফগানিস্তান, আর এইখানে হচ্ছে সিরিয়া, আর এটা হচ্ছে ইসরায়েল। তার মানে তুমি যদি কনফ্লিক্ট অফ এরিয়া দেখো, তাহলে তুমি দেখতে পাবে এই পুরো এরিয়াতে কিন্তু কনফ্লিক্টে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং রিসেন্টলি তোমরা জানো ইয়েমেনে একটা কিন্তু হাউদি রিবেলস বলে একটা গ্রুপ আছে, যারা রিসেন্টলি এইসব এরিয়াতে যত জাহাজ আসছে তাদেরকে কিন্তু অ্যাটাক করছে। তার মানে বুঝতেই পারছো পুরো মিডল ইস্ট কিন্তু এখন ইস্যু এবং প্রবলেমের মধ্যে কিন্তু রয়েছে। এবং ইরান জেনে রাখো, এই যে পুরো ঘটনা হওয়ার পরে, মানে যে জাইশে আদল যারা রয়েছে তারা যখন অ্যাটাক করলো, তো এটা হওয়ার কারণে ইরান কিন্তু এখনো পর্যন্ত অলরেডি অনেকগুলো অ্যাটাক কিন্তু পাকিস্তানের উপরে করেছে, এবং ডেডলি অ্যাটাক করেছে বলে দাবি করেছে এরা। এবং সেই অনুযায়ী পাকিস্তানও কিন্তু রিটালিয়েট করেছে, এবং খুবই কন্ডেমলি এটাকে করেছে, কিন্তু বলেছে যে ইরানের এটা করা ঠিক হয়নি। এবং পাকিস্তান নিজেদের যে অ্যাম্বাসেডার রয়েছে ইরানে, তাকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু আসার কথা বলেছে। এবং প্রায় যেটা বলা হচ্ছে 9 জনের উপরে মানুষ এখনও পর্যন্ত মারা গেছে। পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে আমি দেখতে পেলাম এরা অলরেডি কিন্তু অপারেশন মার্ক বার সমাচার বলে একটা অপারেশন অলরেডি লঞ্চ করেছে ইরানের এগেনস্টে।
এবং এটা বলা হচ্ছে যে ইরান যে প্রাইম মিনিস্টার রয়েছে এবং পাকিস্তান প্রাইম মিনিস্টার যে রয়েছে তাদের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু টেলিফোনিক কনভারসেশন চলছে। দেখো অলরেডি কিন্তু এদের ওয়েবসাইটে বলা আছে যে ফরেন মিনিস্টার অলরেডি কিন্তু ইরানের ফরেন মিনিস্টারের সঙ্গে কথাবার্তা বলছে এই পুরো জিনিসটা নিয়ে। তো অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই পুরো সিস্টেম কিন্তু ব্রেকডাউন করতে পারে, মানে পুরো মিডল ইস্টের সিস্টেম কিন্তু ব্রেকডাউন করতে পারে যদি এই ধরনের সিস্টেম কিন্তু যদি চলতে থাকে। এবং মিডল ইস্ট তুমি যদি দেখো খুব বড় একটা এরিয়া, কারণ এখানে প্রচুর পরিমাণে অয়েল ইম্পোর্ট, বিভিন্ন কান্ট্রি এদের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। এবং তুমি যদি দেখো চায়নার এক্সপোর্ট সিস্টেম পুরো মিডল ইস্টের উপর দাঁড়িয়ে রয়েছে। এবং ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের রিলেশন যেরকম রয়েছে, আফগানিস্তানের ইরানের রিলেশনও কিন্তু ভালো রয়েছে। ইন্ডিয়া রিসেন্টলি ইরানে কিন্তু চাবাহার পোর্ট তৈরি করছে তোমরা জানো। তো অবভিয়াসলি এই ধরনের ছোটোখাটো যে বর্ডার কনফ্লিক্ট যেগুলো চলতে থাকবে, এই চলতে থাকার কারণে কিন্তু পুরো মিডল ইস্টে কিন্তু টেনশন গ্রো হতে থাকবে। আর তোমরা জানো মিডল ইস্টে টেনশন গ্রো হলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তার একটা ইম্প্যাক্ট কিন্তু আসতে থাকে। সো হোপফুলি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হলো যে ইরান পাকিস্তানের মধ্যে অ্যাকচুয়াল বর্ডার ডিসপিউটের কারণ কি, আর কেনই বা অ্যাটাক করলো, আর এর পরবর্তীকালে মিডল ইস্টে কী সিচুয়েশান ক্রিয়েট হয়, বা ইরান পাকিস্তানের মধ্যে সেই বড়সড় কোনো ওয়ার সিচুয়েশান ক্রিয়েট হয় কিনা, এটা নিয়ে রিলেটেড ভিডিও আমি পরবর্তীকালে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।